আম্মু, আমি আসতে চাই তোমার কাছে। এই দুনিয়া ভালো লাগছে না আমার। এই জীবন কেমন বিষাদ লাগে। তোমার কথা খুব মনে পড়ে আম্মু। সকালে শ্রবণের ঘুম আগে ভাঙে। চোখ বন্ধ রেখে কাত হয়ে কোলবালিশ জড়িয়ে ধরতে যায়, তখন ওর হাত সোহার গায়ের উপর পড়ে। তড়িৎ গতিতে হাত সরিয়ে নিয়ে লাফিয়ে উঠে বসে। রুম এখনো পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না। নিচে নেমে দ্রুত লাইট অন করে বিছানার দিকে তাকিয়ে দেখে সোহা কোলবালিশ ঘেঁষে শুয়ে আছে। গায়ের পোশাক এলোমেলো, চুলগুলো এলোমেলো হয়ে আছে। চোখ সরিয়ে নেয় শ্রবণ। ওর হাত গিয়ে সোজা সোহার উন্মুক্ত পেটের উপর পড়েছিল। ট্রাউজারের সাথে দ্রুত হাত মুছতে শুরু করলো। সশব্দে কয়েকটা গালি দেয় সোহাকে। অসভ্য মেয়ে, ঘুমিয়েছে কিভাবে? বিছানার উপর থেকে একটা বালিশ হাতে তুলে নিয়ে সোহার গায়ে আলতো বাড়ি মেরে গর্জন করে বলে, এই ডাইনির বাচ্চা, অসভ্য ডাইনি, ওঠ! আতঙ্কিত হয়ে লাফিয়ে শোয়া থেকে উঠে বসে সোহা। ভয়ে বড় বড় চোখ করে শ্রবণের দিকে তাকিয়ে থাকে। ওর পোশাকের অবস্থা দেখে উল্টো ফিরে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, পোশাকের কি ছিঁড়ি? লেহেঙ্গা ঠিক করে বিছনা থেকে নাম, নবাবের বাচ্চা। শ্রবণ ওয়াশরুমে প্রবেশ করে শব্দ করে দরজা লাগায়। দরজা লাগানোর শব্দে আবারও কেঁপে ওঠে সোহা। শ্রবণের বলা কথাগুলো শুনে নিজের দিকে তাকায়। নিজেকে দেখে চোখ দুটো বড় বড় হয়ে গেছে। আবার দ্রুত লেহেঙ্গা ঠিক করে বিছানা থেকে নেমে দাঁড়ায়। ওর ঘুমানোর স্টাইল খুবই বাজে। খাটের এক পাশ থেকে আরেক পাশে গড়াগড়ি করে ঘুমের ঘোরে। গায়ের পোশাক ঠিক থাকে না। প্লাজো পরলে তো উড়ুর উপর উঠে যায়। রাতে আজকে লেহেঙ্গা পরে ঘুমিয়েছিল, যদিও আজকে রাতে গড়াগড়ি করতে পারেনি। এই একটু জায়গার মধ্যে তো একাত ওকাত হতেও সমস্যা হচ্ছিল। রাতে লেহেঙ্গার দোপাট্টা দিয়ে ঢেকে ঢুকে শুয়েছিল। ঘুমের ঘরে সব উল্টাপাল্টা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে শ্রবণ। বিছানার দিকে একবার তাকিয়ে সোহার দিকে তাকায়। দাঁতে দাঁত পিষে বলে, তোর বা বেশি বিছনা গুছিয়ে দিয়ে যাবে? সোহা দ্রুত বিছানা গুছাতে ব্যস্ত হয়ে পড়ে। শ্রবণ ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। টিস্যু দিয়ে মুখ মুছতে গিয়েও থেমে যায়। ঘাড় ঘুরিয়ে সোহার দিকে একবার তাকিয়ে আবারও আয়নার দিকে তাকায়। কিছুক্ষণ একই ভঙ্গিতে আয়নার দিকে তাকিয়ে থেকে আবারও সোহার দিকে তাকায়। গম্ভীর স্বরে বলে, যা, গোসল কর। সোহা ঘাড় ঘুরিয়ে তাকায়। শ্রবণ আবারও বলে, শুনতে পাসনি আমার কথা? অসমে যা, গিয়ে গোসল করে আয়। কেন? আমি বলেছি তাই। সোহা দরজার দিকে তাকিয়ে আবার শ্রবণের দিকে তাকায়। শুকনো ঢোক গিলে বলে, দরজা খুলে দাও তাহলে। আমার ওয়াশরুমে গোসল করবি? আমার কাপড় চোপড় সব তো আমার রুমে, গোসল করে কি পরবো? শ্রবণ কাবার্ড খুলে নিজের টি শার্ট আর ট্রাউজার বের করে সোহার দিকে এগিয়ে আসতে সোহা এক কদম পিছিয়ে যায়। শ্রবণ সোহার থেকে 2 হাত দূরত্বে দাঁড়ায়। নিজের টি শার্ট আর ট্রাউজার এগিয়ে দিয়ে বলে, এগুলো পরবি? লাগবে না তো, বড় হবে। শ্রবণের শক্ত চোয়াল আরো শক্ত হয়। আমি জানতে চাইনি লাগবে কি লাগবে না। পড়তে বলছি পড়বি, নয়তো ড্রেস ছাড়াই থাকবি। সোহা দ্রুত টি শার্ট আর ট্রাউজার নিজের হাতে নিয়ে নেয়। যা, টাওয়াল? ব্যালকনিতে। সোহা ব্যালকনিতে এসে দড়িতে মেলে রাখা টাওয়েল হাতে নিয়ে রুমে ফিরে আসে। শ্রবণ ফোনে মেসেজ টাইপ করছে। সোহা দ্রুত ওয়াশরুমে প্রবেশ করে। হাতে থাকা টি শার্ট আর ট্রাউজারের দিকে তাকায়। এগুলো লাগবে? ট্রাউজার তো একাই খুলে পড়ে যাবে, আর টি শার্ট ওর উড়ু পর্যন্ত ঢেকে দেবে। শ্রবণের মতলব বুঝতে পারছে না সোহা ওকে এখন গোসল কেন করতে বলছে। 10 মিনিটের মধ্যে বের হবি, নয়তো আমি গিয়ে বের করবো স্পেশাল ভাবে। রুমের দরজা খুলে দেয় শ্রবণ। সোহা রুম থেকে বের হতে মুখোমুখি হয় স্পর্শের। স্পর্শ থমকে দাঁড়িয়ে গেছে। ওর হৃদস্পন্দন যেন থমকে গেছে। অসহায় চোখে তাকিয়ে আছে সোহার দিকে। সোহার ভেজা চুলগুলোর ডগা বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে ফ্লোরে। গায়ে শ্রবণের টি শার্ট আর ট্রাউজার। লেহেঙ্গার দোপাট্টা দিয়ে শরীর ঢেকে রেখেছে কোনো রকমে। সোহা নিজেও তাকিয়ে আছে স্পর্শের মুখের দিকে। আজকের সকালটা এক অন্যরকম। শ্রবণ এসে সোহার পেছনে দাঁড়ায়। স্পর্শ চোখ তুলে বড় ভাইয়ের মুখের দিকে তাকায়। শ্রবণেরও ভেজা চুলগুলো থেকে ফোটায় ফোটায় পানি গড়িয়ে পড়ছে। এই সব কিছুর মানে স্পর্শের কাছে পরিষ্কার। শ্রবণ স্পর্শের দিকে তাকিয়ে থেকে সোহার এক হাত মুঠো করে ধরে। ভয়ে কেঁপে ওঠে সোহা। ভীত সন্ত্রস্ত হয়ে শ্রবণের মুখের দিকে তাকায়। শ্রবণ সোহাকে টেনে নিয়ে সোহার রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি এভাবে? খিদে পেয়েছে তো, চেঞ্জ করে নিছি, চল। শ্রবণের গলার স্বর শান্ত নরম। সোহা আর পিছে ফিরে তাকায় না। শ্রবণ ওকে টেনে নিয়ে ওর রুমে ঢুকে যায়। ভেতরে এসে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সোহার মুখের দিকে। তীব্র রাগে যেন ফেটে যাবে এখনই। চেহারা লাল হয়ে গেছে মুহূর্তে। দাঁতে দাঁত পিষে বলে, দেখে প্রেম জেগে উঠতেছে তাই না? দৃষ্টি সরে না? দৃষ্টি বিনিময় হচ্ছিল। আর একবার ওর দিকে তাকাবি তো তোর চোখ উপড়ে নেব। বেহায় আমি একটা, বিয়ের পরও আর একটা ছেলে দিকে এভাবে তাকাস? মায়ের মতো চরিত্রহীন হয়েছিস নাকি? সোহা ফট করে চোখ তুলে তাকায় শ্রবণের দিকে। আমার মাকে টানছো কেন এখানে? কি করেছে আমার আম্মু? যা বলার আমায় বলবে। আমার আম্মুকে জড়িয়ে কিচ্ছু বলবে না।
কথা বলতে শিখে গেছিস তাহলে? কথা বলতে যখন শিখে গেছিস তখন তোর ডাইনি মাকে জিজ্ঞাসা করিস তার চরিত্রটা কেমন ছিল। সোহা নিচের দিকে তাকিয়ে থাকে। শ্রবণ ওর চোয়াল চেপে মুখ তুলে ধরে বলে, আর একবার কোনো ছেলের দিকে তাকালে তোর চোখ আর চোখের জায়গায় থাকবে না, থাকবে তোর হাতে। ছেড়ে দিয়ে বলে। চেঞ্জ কর দ্রুত। সোহা রোবটের ন্যায় কাবার্ডের সামনে এসে দাঁড়ায়। ভেতর থেকে ড্রেস বের করে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। দুই চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। চোখের পানি মুছে দ্রুত ড্রেস চেঞ্জ করতে শুরু করে। দেরি হলে আবার না জানি কি বলে আর করে। স্পর্শের ওই কাতর চাহনি ওকে যন্ত্রণা দিচ্ছে। শ্রবণ নিজের প্ল্যানে সফল। শ্রবণের মতলব প্রথমে বুঝতে না পারলেও এখন বুঝতে পারছে। ওয়াশরুম থেকে বেরিয়ে হেয়ার ড্রায়ার বের করে শ্রবণ ওর দিকে তাকিয়ে বলে, সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? এখন চল। চুলগুলো শুকিয়ে যাচ্ছি আমি, তুমি যাও। চুল শুকাবি না? চল আমার সাথে। সোহা হেয়ার ড্রায়ার রেখে চুলগুলো হাত খোপা করে নেয়। শ্রবণ এগিয়ে এসে খোপা করা চুল মুক্ত করে দেয়। তুই এভাবেই যাবি? আমি এভাবে সকলের সামনে যেতে পারবো না। তুই এভাবেই যাবি? মৃত সন্ত্রস্ত সোহা নিচের দিকে দৃষ্টি রেখে দুদিকে মাথা নাড়িয়ে ভয়ে ভয়ে বলে, তুমি এমন কেন করছো? আমি কি ক্ষতি করেছি তোমার? আমি এভাবে যাব না কারোর সামনে। বেশি কথা বলা আমার পছন্দ নয়, ভুলে যাসনি নিশ্চয়। চল এখন। সোহাকে কিছু বলতে না দিয়ে ওর হাত টেনে ধরে রুম থেকে বের করে। ড্রয়িং রুমে আসতেই দেখে ছোট বড় সবাই উপস্থিত আছে। ওদের দুজনকে দেখে সবাই ওদের দিকে তাকিয়ে আছে। শ্রবণ সকলের দিকে একবার দৃষ্টি বোলায়। ওর পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সোহা। সোহা কারো দিকে তাকাতে পারছে না। শ্রবণ ওর হাত ধরে ড্রয়িং রুম পার করে ডাইনিং রুমে প্রবেশ করে। যাওয়ার আগে অবশ্য ওর দাদা সামাদ চৌধুরীকে ডেকে গেছে। একটু পরে সামাদ চৌধুরী ডাইনিং রুমে প্রবেশ করেন। মেড ওদের দুজনের জন্য খাবার বাড়ছে। সামাদ চৌধুরীকে দেখে শ্রবণ বলে, দাদাভাই বসো। সামাদ চৌধুরী একটা চেয়ার টেনে বসেন। নাতির মুখের দিকে তাকিয়ে বলেন, ভাই তুমি এমন একটি কাজ কেন করলে? শ্রবণ শান্ত দৃষ্টিতে দাদার মুখের দিকে তাকিয়ে থাকে কিছু সময়, তারপর বলে, কেমন কাজ করেছি? তুমি সোহাকে কেন বিয়ে করলে? ইচ্ছা হয়েছিল। তুমি ওকে বিয়ে করবে সেটা আমাকে আগে বলতে পারতে, এত কিছু হতো না। আমি যদি আগে বলতাম আমি সোহাকে বিয়ে করতে চাই, তাহলে তোমার দুই ছেলে আর ছেলের বউ রাজি হতো? আমি করতাম। তোমার পরিশ্রম কমিয়ে দিয়েছি দাদাভাই। নাতির কথা শুনে সামাদ চৌধুরী আর কিছু বলার জন্য খুঁজে পেলেন না। এখন আর কিছু বলেও লাভ নেই। দাদাভাই খাওয়া শুরু করো। বাড়িতে আরো মানুষ আছে। তুমি কি চাও আমি এখান থেকে উঠে যাই? খাচ্ছি, তোমরা খাও। খাওয়া শুরু করো। সোহা নিচের দিকে দৃষ্টি রেখে ভাত মেখে মুখে পুরে নেয়। মুখে নিলেও গলা দিয়ে নামছে না খাবার। শ্রবণ স্বাভাবিকভাবে খেয়ে চলেছে। সামাদ চৌধুরী দুজনের দিকে তাকিয়ে ধীরে ধীরে খাবার চিবোচ্ছেন। শ্রবণ প্লেটের সবটুকু খাবার খেলেও সোহা অর্ধেক খেয়ে হাত ধুয়ে ফেলেছে। সামাদ চৌধুরী পুরোটা খেয়েছেন। উনি খাবার নষ্ট করা পছন্দ করেন না। শ্রবণ উঠে দাঁড়ায়। সোহা বসে আছে এখনো। শ্রবণ ওর হাত ধরে টেনে দাঁড় করে, তারপর ডাইনিং রুম থেকে বের হয়। আগের মতোই সবাই এখনো ড্রয়িং রুমে উপস্থিত আছে। স্পর্শ সোফায় বসে আছে মাথা নিচু করে। ওর পাশে ওর মা বসে ওকে কি কি যেন বলছে। সোফার কাছাকাছি আসতে স্পর্শের নানি শ্রবণের দিকে তাকিয়ে বলেন, শ্রবণ, তুমি কিভাবে পারলে ছোট ভাইয়ের হবু স্ত্রীকে বিয়ে করতে? বিবেক বলতে কিছু নেই তোমার? শ্রবণ কর্কশ গলায় বলে, না, আমার বিবেক বলতে কিছুই নাই। আর কে ছোট ভাই? স্পর্শ? স্পর্শ আমার কিছুই হয় না, ও আমার ভাই না। বড় ভাইয়ের কথা শুনে মুখ তুলে তাকায় স্পর্শ। সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, বারবার মিথ্যে কেন বলছো ভাইয়া? তুমি আমার বড় ভাই আর আমি তোমার ছোট ভাই, এটাই সত্যি। পুরোটাই মিথ্যা কথা। তুমি ছোট থেকে যা যা শুনে বড় হয়েছো সবটাই মিথ্যে। মিথ্যে না? কেন মনে হচ্ছে মিথ্যা না? আর আমি কেনই বা মিথ্যা বলবো? তুমি আমার ভাই না হলে তোমার চেহারার সাথে আমার চেহারার এত মিল কেন? আমাদের হাইট ওয়েটও প্রায় সমান সমান। চেহারার সাথে হাইট ওয়েটের সাথে মিল থাকে এমন অনেক মানুষ আছে। তুমি কেন সত্যিকে মিথ্যে প্রমাণ করতে চাইছো? যেটা সত্যি সেটাই বলছি। তুমি বলছো আমি তোমার ভাই না? হ্যাঁ। তাহলে চলো ডিএনএ টেস্ট করব আমাদের তিনজনের। ডিএনএ টেস্ট করলেই প্রমাণ হয়ে যাবে আমি কে হই, আর তোমার এবং এই বাড়ির। শ্রবণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে স্পর্শের মুখের দিকে। তনিমা চৌধুরী আতঙ্কিত হয়ে হাজবেন্ডের দিকে তাকান। ওনারও চোখে মুখের ভাব পরিবর্তন হয়ে গেছে। শ্রবণ লক্ষ্য করেছে সবই। আচ্ছা চলো ডিএনএ টেস্ট করাবো। কেন ডিএনএ টেস্ট করাতে হবে না? কেন ডিএনএ টেস্ট করাতে হবে না? এসবের কি প্রয়োজন? প্রয়োজন আছে আম্মু। কোনো কিছুর প্রয়োজন নেই, তুমি আমার ছেলে, এটাই সবচেয়ে বড় কথা। ভয় পাচ্ছেন নাকি সত্যি সামনে চলে আসবে বলে?
শামীম রেজা চৌধুরী কিছু বলতে উদ্যত হয়েছিলেন, কিন্তু ওনাকে থামিয়ে দিয়ে স্পর্শ বলে, ভাইয়া চলো হসপিটালে, তুমি যে ভুল সেটা প্রমাণ হয়ে যাবে। কে ভুল আর কে সঠিক সেটা আমি খুব ভালো করেই জানি। চলো হসপিটালে চলো। স্পর্শ বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু চলো। আমি কোথাও যাব না, আর তুমিও যাবে না। শ্রবণ এগিয়ে এসে বাবার সামনে দাঁড়ায়। শামীম রেজা চৌধুরী কিছু বুঝে ওঠার আগে হাত বাড়িয়ে ওনার মাথার চুল খামচে ধরে। শ্রবণ মুহূর্তে কতগুলো চুল উঠে ওর হাতের মুঠোয় চলে আসে। বাইরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, স্পর্শ আসো, ওই চৌধুরীকে আর প্রয়োজন নেই। স্পর্শ বড় ভাইয়ের পেছনে পেছনে এগিয়ে যায়। পেছন থেকে হতভম্ব ও হয়ে দুজনা যাওয়ার পথে তাকিয়ে আছে অনেকে। তনিমা চৌধুরী শামীম রেজা চৌধুরীর পাশে দাঁড়িয়ে চাপা ভয়ার্ত কণ্ঠে বলেন, শ্রবণ তো সব সত্যি জানতে পেরে যাবে এবার। ডিএনএ টেস্ট করতে দেওয়া যাবে না কিছুতেই, তুমি আটকাও ওদের। অনিমা চৌধুরী দ্রুত মেয়ের কাছে এসে দাঁড়ান। সোহা টলমল চোখে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। দেখতে দেখতে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। অনিমা চৌধুরী মেয়ের হাত ধরে নিজের রুমের দিকে এগিয়ে যান। রুমে এসে মেয়েকে বিছানায় বসে টিস্যু পেপার দিয়ে চোখ গাল মুছিয়ে দেন। সোহার হেঁচকি উঠে গেছে। অনিমা চৌধুরী মেয়ের পাশে বসে বলেন, তুই ওই পাগলের সাথে কেন গিয়েছিস কাজী অফিসে? সোহা হেঁচকি তুলতে তুলতে বলে, আমি গিয়েছি, তুমিই তো আমার জোর করে ভাইয়ের সাথে পাঠিয়েছিলে। আমি বারবার তোমায় বলছিলাম আমার সাথে যেতে, কিন্তু তুমি তো রাজিই হলে না। সবকিছুর বেলায় তোমার সময় থাকলেও আমার বেলায় তোমার সময় নেই। অনিমা চৌধুরী একটু চুপসে যান, তবুও বলেন, তুই ওকে বিয়ে কেন করলি? বাঘের খাঁচায় বন্দি করে দিয়ে জিজ্ঞেস করছো বাঘের খাবার কেন খেয়েছি? ও তোকে ভয় দেখিয়ে বিয়ে করেছে? হ্যাঁ। ওকে ভয় পেয়েছিস কেন? তুই রাজি হয়েছিস কেন বিয়ে করতে? মরার চেয়ে ভাইকে বিয়ে করাটাই ভালো মনে হয়েছিল। বিড়বিড় করে কি বলছিস? কিছু না। কান্না বন্ধ কর। আমি মরে গেলে তুমি কষ্ট পাবে আম্মু? অনিমা চৌধুরী মেয়ের কথা শুনে আঁতকে ওঠেন। মেয়েকে জড়িয়ে ধরে বলেন, এসব কি বলছিস? মরবি কেন তুই? আমাকে লুকিয়ে রাখো আম্মু, আমি আর ভাইয়ের কাছে যেতে চাই না। শ্রবণ তোকে মেরেছে? দুদিকে মাথা নাড়ায় সোহা। আমাকে দূরে কোথাও রেখে আসো, যেন ভাইয়া আর হাজার করতেও না পায় আমায়। দূরে কোথাও যেতে হবে না, তুই এই বাড়িতেই থাকবি। আমি শ্রবণকে তোর ধারে কাছেও আর ঘেঁষতে দেব না। দুপুর 2টো। ডিএনএ নমুনা দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে শ্রবণ স্পর্শকে নিয়ে এসেছে একটা রেস্টুরেন্টে। দুজনে বসে আছে মুখোমুখি হয়ে, খাবার অর্ডার করে দিয়েছে। স্পর্শ পলক্ষীন তাকিয়ে আছে শ্রবণের মুখের দিকে। শ্রবণকে পুরোপুরি চিন্তা মুক্ত লাগছে, খুশি খুশি দেখাচ্ছে। আজকে নিজে থেকে ওর সাথে লাঞ্চ করতে চেয়েছে। স্পর্শ ঢোক গিলে বলে, ভাইয়া। শ্রবণ ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে স্পর্শের মুখের দিকে তাকায়, শান্ত কণ্ঠে বলে, বলো। শ্রবণ ওর ডাকে সাড়া দিচ্ছে দেখে আশ্চর্যের চূড়ায় পৌঁছে যাচ্ছে স্পর্শ। ও কল্পনাও করেনি শ্রবণ ওর ডাকে সাড়া দেবে। বাড়ি থেকে বের হওয়ার পর থেকে যতবার ভাইয়া বলে রেখেছে ততবার শ্রবণ সাড়া দিয়েছে। আজ এভাবে তাকিয়েছো কেন? কিছু বলার থাকলে বলো। আমি সত্যিই তোমার ভাই না। 1 সপ্তাহ পর তো ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে আসবেই, তখনই জানতে পারবে কোনটা সত্যি। এখন তো আর আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না। তুমি সোহাকে ভালোবাসো? শ্রবণ তাকিয়ে থাকে স্পর্শের মুখের দিকে। ওর আজকে মায়া লাগছে স্পর্শকে দেখে। আহারে, চেহারাটা কেমন হয়ে গেছে। শ্রবণ দুদিকে মাথা নাড়িয়ে বলে, ভালোবাসি না। তাহলে বিয়ে করলে কেন? শ্রবণ বলে না কিছু। স্পর্শ আবারও বলে, আমার সাথে ওর বিয়ে হতো, আর আমি তোমার ভাই না বলেই কি ওকে বিয়ে করেছ? হ্যাঁ। তুমি তো জানতে আমি সোহাকে ভালোবাসি, আর সোহাও আমাকে ভালোবাসে। সেই জন্য তো বিয়েটা করেছি আমি। একটা সত্যি কথা বলি তোমাকে, তোমাদেরকে কষ্ট পেতে দেখলে আমার মনে শান্তি শান্তি লাগে। নির্বাক হয়ে তাকিয়ে থাকে স্পর্শ। ওয়েটার দুজনের অর্ডার দিয়ে যায়। স্পর্শ, খাওয়া শুরু করো। স্পর্শ শ্রবণের মুখের দিক থেকে চোখ সরিয়ে টেবিলের উপরে রাখা প্লেটের দিকে তাকায়। শ্রবণ খাওয়া শুরু করে দিয়েছে। প্লেটের দিকে তাকিয়ে এক মনে খেয়ে চলেছে। স্পর্শ প্লেট থেকে তুলে মুখে পুরে দেয়। চিপটি বলেও গিলতে পারছে না, গলা দিয়ে নামতে চাইছে না। সকালেও খাওয়া হয়নি ওর, না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। পেটে খিদে থাকলেও খেতে পারছে না। শ্রবণের খাওয়া প্রায় অর্ধেক শেষ। স্পর্শের মুখের দিকে তাকিয়ে বলে, স্পর্শ খাচ্ছ না কেন? খাও, নাকি আমার সাথে খাবে না? তোমার সাথে খাবো না কেন ভাইয়া? খাচ্ছি তো। হ্যাঁ খাও। খেতে ইচ্ছা না করলেও জোর করে খেতে শুরু করে স্পর্শ। খাওয়া শেষে বিল পে করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে দুজন। বাইরে এসে একটা দোকানের সামনে দাঁড়ায় শ্রবণ, ওর সাথে স্পর্শ দাঁড়ায়। শ্রবণ 2টো সিগারেট নেয়, একটা স্পর্শের দিকে এগিয়ে দিতে স্পর্শ ধীরস্বরে বলে, খাই না ভাইয়া। শ্রবণ কপাল ভ্রু উঁচিয়ে বলে,
ভদ্র ছেলে। স্পর্শ বলে না কিছু। শ্রবণ সিগারেট ধরায়, পরপর দুটো সিগারেট শেষ করে তারপর দুটো 7-আপের ক্যান নেয়। একটা স্পর্শের দিকে এগিয়ে দিতে স্পর্শ হাতে নেয়। শ্রবণ বিল পে করে গাড়ির দিকে আগাতে আগাতে ক্যানের মুখ খুলে খেতে শুরু করে। স্পর্শ নিজেও ক্যানের মুখ খুলে খেতে খেতে বড় ভাইয়ের পিছন পিছন গাড়ির কাছে এসে দাঁড়ায়। খালি ক্যান ফেলে দিয়ে ড্রাইভিং সিটে উঠে বসে শ্রবণ। স্পর্শ দ্রুত খাওয়া শেষ করে ফ্রন্ট সিটে উঠে বসে। গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে গলা ছেড়ে গান ধরে শ্রবণ। ওর পছন্দের তালিকায় প্রথম স্থানে এই গান। পার্কিংয়ে গাড়ি রেখে দুই ভাই বাড়ির ভেতরে প্রবেশ করে। দুজনকে ফিরে আসতে দেখে সোফায় বসে থাকা সকলে উঠে দাঁড়ায়। স্পর্শ কারোর সাথে কোনো কথা না বলে সোজা নিজের রুমের দিকে এগিয়ে যায়। পেছন থেকে ডাকতে ডাকতে এগিয়ে যান তনিমা চৌধুরী। শ্রবণ নিজেও সোজা নিজের রুমে চলে আসে। বিছানায় বসতে সোহার কথা স্মরণ হয়। ওর যে বউ আছে সেটা তো প্রায় ভুলেই গিয়েছিল। এটুকু সময়ের মধ্যে বসে থেকেই গলা ছেড়ে সোহাকে ডাকতে শুরু করে। কয়েকবার ডেকে চুপ হয়ে যায়। এভাবে ডাকতে ডাকতে গলা শুকিয়ে মরে গেলেও রুমের বাইরে থেকে কেউ শুনতে পাবে না। বসা থেকে উঠে দরজার কাছে এগিয়ে এসে দরজা খুলে মাথা বের করে আবারও গলা ছেড়ে ডাকতে শুরু করে সোহার নাম ধরে। কয়েকবার ডেকে চুপ হয়ে যায়। বুঝতে পারছে সোহা ওর হাত থেকে বাঁচার জন্য লুকিয়ে আছে কোথাও, ওর সামনে আসবে না এখন। সকালে কোনো কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। রুমের ভেতর থেকে বেরিয়ে সোহার রুমের সামনে এসে দাঁড়ায়। দরজা খোলা দেখে বুঝতে পারছে ভেতরে কেউ নেই, তাই আর ভেতরে প্রবেশ করে না। ঘাড় কাত করে অনিমা চৌধুরী রুমের দিকে তাকায়। ওই রুমেও দরজা খোলা। শ্রবণ মুচকি এসে গেস্ট রুমের দিকে এগিয়ে যায়। স্পর্শের রুম আরেকটা গেস্ট রুম বাদে বাকি সব রুমের দরজা খোলা রয়েছে। গেস্ট রুমের দরজায় জোরে জোরে করাঘাত করে কর্কশ গলায় বলে, সোহা বের হয়ে আয় বলছি, নয়তো তোর কপালে দুঃখ আছে। ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। শ্রবণের রাগী গলার স্বর শুনে ড্রয়িং রুমে বসে থাকা সবাই চলে আসে ওর কাছে। শ্রবণের গলার স্বর আর দরজার কড়া আঘাত ধীরে ধীরে বাড়ছে। মনে হচ্ছে দরজা ভেঙে ফেলবে। স্পর্শ নিজের রুম থেকে বেরিয়ে এসেছে। রাগে শ্রবণের ফর্সা চেহারা লাল হয়ে উঠেছে। মাথার চুল কিছুটা খাড়া খাড়া হয়ে গেছে রাগের কারণে। রাগ উঠলে ওর এমনিতেই হুঁশ থাকে না, কি করে না করে নিজেও বুঝতে পারে না। বেশ কিছুক্ষণ পর দরজায় জোরে লাথি মেরে গলা ছেড়ে মেয়েটকে ডেকে শাবল নিয়ে আসতে বলে। সামাদ চৌধুরী নাতিকে শান্ত হতে বলছেন, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। ওর রাগের কাছে কারো কথার কোনো দাম নেই। দরজায় আবারও লাথি দিয়ে বলে, তুই পালাতে গিয়ে লুকে থাকলেও আমার নাগালে বাড়ি যেতে পারবি না। তোকে খুঁজে বের করবোই আমি। ভালোই ভালোই বেরিয়ে আয়, নয়তো দরজা ভাঙবো, সাথে তোর হাড়ও ভাঙবো। তুমি আমার মেয়ের সাথে কেন এমন করছো? তুমি ছেড়ে দাও ওকে, ওকে নিজের মতো করে বাঁচতে দাও। শ্রবণ অনিমা চৌধুরীর দিকে তাকিয়ে হিসিয়ে বলে, মুখ দিয়ে আর একটা কথা বের করবেন না আপনি। লুকিয়ে থাকার বুদ্ধি আপনি ওকে দিয়েছেন তাই না? নিজের মতো চরিত্রহীন বানাবেন মেয়েটাকে তাই না? শ্রবণ, গলার আওয়াজ নিচু করে কথা বলবেন আমার সামনে, আর আমার মুখ খোলাবেন না। চুপসে যান অনিমা চৌধুরী। সিয়াম এগিয়ে এসে তেজ দেখিয়ে বলে, আমি আমার বোনকে তোমার কাছে যেতে দেব না, ও তোমার সাথে থাকবে না। তুমি জোর করে বিয়ে করেছো ওকে। আমার সামনে একদম উঁচু আওয়াজে কথা বলবি না, নয়তো তোর জিপ টেনে ছেড়ে ফেলবো। আগে তোর বোন থাকলে এখন ও আমার ওয়াইফ। তোমার ওয়াইফ হয়েছে বলেই তুমি ওকে টর্চার করবে আর আমি চুপচাপ দেখব? গতকাল সকালের চাপে চুপ ছিলাম বলে আজকেও চুপ থাকবো নাকি? সোয়া যাবে না তোমার সাথে, এটাই শেষ কথা। পারলে আটকে দেখা। সোহা বের হ বলছি। শিয়াম, তুমি চুপ করে থাকো। দাদু ভাই, শান্ত হও তুমি। সোহকে বুঝিয়ে বললেই ও বেরিয়ে আসবে। তুমি মাথা ঠান্ডা করো, আমি ওর সাথে কথা বলবো। কোনো লাভ নেই, ভালোভাবে বললে কাজ হবে না। মেয়েটার বাচ্চা শাবল নিয়ে আসছে না কেন এখনো? ওই মেয়েটার বাচ্চা শাবল নিয়ে দ্রুত, নইলে তোর মাথায় শাবল ঢুকিয়ে দেবো। স্পর্শ হা করে বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। সকাল থেকে দেখে আসা শান্ত নরম শ্রবণ এখন পুরো অশান্ত হয়ে উঠেছে। শ্রবণ যে এখন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে দেখেই বোঝা যাচ্ছে। সোহা রুমের ভেতর থেকে বের হচ্ছে না বলে এমন করবে? সামান্য একটা কারণে এত রাগ? ফনা তোলা সাপের মতো ফোঁসফোঁস করছে আর বাঘের মতো গর্জন। এখন রাগের মাথায় যে কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারে। বাঘা বা কাকা কাউকেই তো দেখতে পাচ্ছে না, কোথায় গেছে দুজন? শ্রবণ পুনরায় দরজায় লাথি দিয়ে বলে, কুত্তার বাচ্চা বের হবি নাকি বের করতে হবে আমায়? রুমের ভেতরে বসে থাকা সোহা ভয়ে জড়সড় হয়ে গেছে। ওর পুরো শরীর কাঁপছে থরথর করে। দরজা ভেঙে শ্রবণ ভেতরে আসলে ওকে আর কেউ বাঁচাতে পারবে না ওর হাত থেকে। মাকে এতবার করে বলল ওকে দূরে কোথাও রেখে আসতে, কিন্তু ওর মা ওর কোনো কথা শুনলো না। ওকে এখন শ্রবণ নামক বাঘের হাত থেকে কে বাঁচাবে? শ্রবণ সমান তালে দরজায় লাথি মেরেই যাচ্ছে। দরজা বুঝি এখনই ভেঙে যাবে, যা হয় হবে। বিছানা থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে এসে দরজার কাছে দাঁড়ায়। লম্বা একটা শ্বাস টেনে নিয়ে দরজা খুলে দেয়। শ্রবণ আবারও লাথি মারতে উদ্যত হয়েছিল। সোহাকে দেখে পা নামিয়ে নেয়। সোহার চোখে মুখে ফুলে উঠেছে কান্না করার কারণে। শ্রবণ সোহার হাত চেপে ধরে নিজের রুমের দিকে আগায়। সিয়াম শ্রবণের হাত চেপে ধরে বলে, আমার বোনকে ছাড়ো। হাত ছাড় বলছি।
তুমি আমার বোনকে ছাড়াও। শ্রবণ চিৎকার করে বলে। হাত ছাড় আমার। সোহা ভাইয়ের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে। ভাইয়া ছাড়ো। সিয়াম ছাড়ে না। সোহা জোর করে ভাইয়ের হাত সরিয়ে দেয়। শ্রবণ ওকে টেনে এনে নিজের রুমে প্রবেশ করে গতকালকের মতো ছুঁড়ে ফেলে ফ্লোরে, সজোরে দরজা লাগায়। দরজা লাগানোর শব্দ যেন পুরো বাড়ি ঝনঝন করে ওঠে। এক পা করে শ্রবণ সোহার দিকে আগায়। সোহা ভয়ে পেছাতে শুরু করে, হাতে আর পায়ে ভর করে। শ্রবণকে পুরো উদ্ভ্রান্তের মতো লাগছে। সোহার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে অনেক আগে, এখন কলিজার পানিও শুকিয়ে গেছে। সেদিন তো প্রাণে বেঁচে গিয়েছিল, আজকে কি হবে ওর? কেন এই রুমে বসেছিল মায়ের কথায়? ওর এই বাড়ি আর শহর ছেড়ে পালিয়ে যাওয়া উচিত ছিল। সোহার কাছাকাছি আসতে জোরে জোরে দরজায় শব্দ হয়। স্থির হয়ে দাঁড়ায় শ্রবণ। সোজা হয়ে থেকে শুধু ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় দরজার দিকে। মুখে চসূচক শব্দ উচ্চারণ করে সোহার দিকে তাকায়। রাগে ফেটে পড়ে হিসিয়ে বলে, আমার কাছ থেকে পালাতে চাইছিলি? ভেবেছিলি যে আমি খুঁজে পাবো না? সোহা ভয়ে দুদিকে মাথা নাড়ায়। তোর ডাইনি মা তোকে লুকিয়ে থাকার পরামর্শ দিয়েছিল, তাই না? আবারও দুদিকে মাথা নাড়ায় সোহা। শ্রবণ এক পায়ে এগোতে দরজায় জোরে জোরে লাথি দেওয়ার শব্দ হয়। পুনরায় ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়, উল্টো ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে এগিয়ে বলে। উঠে বিছনায় বস। সোহা থরথর করে কাঁপতে কাঁপতে নিচ থেকে উঠে বিছানায় বসে। হাতে পায়ে ব্যথা পেয়েছে আজকেও। শ্রবণ দরজা খুলে দেয়। দরজার সামনে সবাই দাঁড়িয়ে আছে। সিয়াম গর্জন করে বলে, আমার বোনের গায়ে একটা টোকা দিলে খবর আছে তোমার। কতবার বলেছি আমার সামনে কণ্ঠ নিচু করে কথা বলবি? গলার আওয়াজ চিরতরে বন্ধ করতে না চাইলে নিচু স্বরে কথা বলবি এরপর থেকে। তোমাকে ভয় পাই না আমি। আমার বোনকে বের করো। শ্রবণ সিয়ামের টুটি চেপে ধরে হিসিয়ে বলে। গলার আওয়াজ নিচে রাখবি, নয়তো। ছুঁড়ে ফেলে সিয়ামকে। অনিমা চৌধুরীর দিকে তাকিয়ে গর্জন করে বলে, আপনার ছেলেকে সামলান, নয়তো ওর গলার স্বর আমি সামলে নেব সব সময়ের জন্য। সিয়াম নিচ থেকে উঠে তেড়ে আসতে অনিমা চৌধুরী ছেলেকে আটকে রেখে ভীত স্বরে বলেন, শান্ত হ সিয়াম, এমন করছিস কেন? ও আমার বোনকে টর্চার করছে আর তুমি আমাকে শান্ত হতে বলছো? শ্রবণ সিয়ামের দিকে তাকিয়ে বলে, তোর বোনকে আমি মেরে ফেলবো যেভাবে তোর মা আমার বোনকে মেরেছিল। শ্রবণের কথা শুনে স্পষ্ট সিয়াম আর সোহা শক। শ্রবণের বোন আসলো কোথা থেকে? সবাই তো জানে শামীম রেজা চৌধুরীর 2 ছেলে, তাহলে মেয়ে আসলো কোথা থেকে? আবার অনিমা চৌধুরী মারলো কিভাবে? শ্রবণ সবাইকে শেষবারের মতো সাবধান করে বলে, আর একবার দরজা টোকা পড়লে বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেব, সব কটাকে ভেতরে বন্দি করে। দরজা লাগিয়ে দেয়। আবারও ভেতর থেকে সিয়াম মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, ভাইয়ারা তো 2 ভাই, তাহলে ভাইয়ার বোন আসলো কোথা থেকে? অনিমা চৌধুরী কিছু না বলে ছেলেকে ছেড়ে দিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যান। সিয়াম মায়ের পেছন পেছন যেতে যেতে বলে, আমার প্রশ্নের উত্তর না দিয়ে কোথায় যাচ্ছ? বলো, ভাইয়ার বোন আসলো কোথা থেকে? স্পর্শ মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, আমরা তো 2 ভাই, আমাদের বোন কোথা থেকে আসলো? আর যদি ছিলই তাহলে তার কি হয়েছে? তনিমা চৌধুরী নিজেও পালিয়ে যান ছেলের সামনে থেকে। সবাই যেন কিছু লুকাচ্ছে ওদের কাছ থেকে। শ্রবণ আবারও দরজা লাগিয়ে দেওয়ার পরই সামাদ চৌধুরী চলে গেলেন এখান থেকে। স্পর্শ স্থির হয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে বড় ভাইয়ের বন্ধ হওয়া দরজার দিকে। কি চলছে এই বাড়িতে? কি লুকাচ্ছে সবাই? শ্রবণের আচরণ এমন অদ্ভুত কেন? মানসিক সমস্যা কেন হয়েছিল? কেন বাড়ির মানুষকে সহ্য করতে পারে না? যেই সোহার দিকে ভুলেও তাকাতো না, সেই সোহাকে বিয়ে করেছে শুধুমাত্র ওর সাথে বিয়ে হচ্ছিল বলে। বড় কিছু তো ঘটেছে এই বাড়িতে, যা ওর জানা নেই। কেউ জানাতেও চায় না। ওদের যদি বোন ছিলই তাহলে তার সাথে কি ঘটেছিল? শ্রবণ কেন বলল ওর বোনকে অনিমা চৌধুরী মেরেছে? আসলে চলছেটা কি এই বাড়িতে? শ্রবণ রুম জুড়ে পায়চারি করছে আর এক হাতে কপালে স্লাইড করছে। গভীরভাবে চিন্তা ভাবনা করছে। বোঝা যাচ্ছে কি ভাবছে। এভাবে ভেবেছিল আজকে ওকে মারবে, কিন্তু তেমন কিছু করছে না আজ। নিজের হাতের দিকে তাকায়, লাল হয়ে গেছে পড়ে গিয়ে। পায়ে বেশি ব্যথা পেয়েছে। শ্রবণ দাঁড়িয়ে যায়, ঘাড় কাত করে তাকায় সোহার দিকে। ওর এভাবে তাকানো দেখে ভয় পেয়ে যায় সোহা। শুকনো ঢোক গিলে হাতে ভর করে পিছিয়ে যেতে থাকে। শ্রবণ আগায় বিছানার দিকে। সোহা ভয়ে পেছাতে পেছাতে কম্পিত স্বরে বলে, আমি আর কোথাও যাব না, সবসময় এই রুমেই থাকবো। শ্রবণ বিছানা ঘেঁষে দাঁড়ায় সোহার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, তোর মা আমার বোনকে মেরেছিল, সেই সময় আমি এখন যদি তোকে মেরে ফেলি তাহলে কেমন হয়? শ্রবণের গলার স্বর, কথা আর চাহনি দেখে সোহা ভয়ে একটা শব্দ উচ্চারণ করতে পারছে না। নাকি তোর মায়ের বোনকে মেরে ফেলবো? তোর মা তো আমার বোনকে মেরেছিল, বল কোনটা করব? তোকে মারবো নাকি তোর মায়ের বোনকে? সোহা কথা বলছে না। শ্রবণের রাগ বাড়ছে, যাতে দাঁত পিষে বলে, কথা বলছিস না কেন? তোর মায়ের বোনকে মারাচ্ছে তোকে মারি, তোকে মারলে তোর মায়ের বেশি কষ্ট হবে।
সোহা ভয়ে জড়সড় হয়ে গেছে, দু চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। শ্রবণের হাবভাব দেখে মনে হচ্ছে সত্যি সত্যি ওকে এখন মেরে ফেলবে। শ্রবণ রুম জুড়ে আবারও পায়চারি করতে শুরু করে, নতুন প্ল্যান সাজায়। সোহাকে জানে মারবে না, একটু একটু করে মারবে আর তিলে তিলে জ্বালাবে ওই অনিমা চৌধুরীকে। কষ্ট পাবে সোহা, কিন্তু কাঁদবে ওই অনিমা চৌধুরী। হ্যাঁ, এটাই ফাইনাল। এই প্ল্যান আগে কেন মাথায় আসেনি? তাহলে তো আরো অনেক আগেই এই সোহা চৌধুরীকে বিয়ে করে নিত, আর এতদিনে ওই অনিমা চৌধুরী অর্ধেক শেষ হয়ে যেত। রাতের খাবার খেতে খেতে সোহাকে নিয়ে নিচে নেমে আসে শ্রবণ। ওদের দুজনের জন্য রুমে খাবার পাঠানো হয়েছিল, কিন্তু শ্রবণ নিচে পাঠিয়ে দিয়েছে। ডাইনিং রুমে এসে দেখে বাড়ির সবাই খেতে বসে গেছে, খাওয়াও শুরু করে দিয়েছে। সকলের চোখ মুখ গম্ভীর থমথমে, কারো মুখে রা শব্দ নেই। অনেকগুলো বছর হয়ে গেছে শ্রবণ বাড়ির সকলের সাথে এক টেবিলে বসে খাবার খায় না। এই বাড়িতে খুব একটা খায় না, কখনো খেলে নিজের রুমে খেত, আজকে নিজে থেকেই খেতে এসেছে সকলের সাথে। সবাই অবাকই হয়েছে ওর এমন সিদ্ধান্তে। কি মতলব করে এখানে আসলো সকলের সাথে খাওয়ার জন্য? শ্রবণ একটা চেয়ার টেনে বসে, ওর পাশে বসে সোহা। সার্ভেন্ট খাবার বেড়ে দিতে উদ্যত হলে শ্রবণ থামিয়ে দেয়, নিজেই বেড়ে নেয় নিজের খাবার, সাথে সোহার প্লেটেও বেড়ে দেয়। সোহা নিজের প্লেটের দিকে তাকিয়ে সকলের মুখের দিকে তাকায়। সবাই ওদের দুজনের দিকে তাকিয়ে আছে, নিজেদের খাওয়া বন্ধ করে। শ্রবণ এক গ্লাস পানি হাতে নিয়ে শান্ত স্বরে বলে, বিয়ের পর আমাদের রূপ সৌন্দর্য বেড়ে গেছে নাকি? তুমি সোহাকে যা যা খেতে দিয়েছ সেসব তো সোহা খায় না। পানি খেয়ে শ্রবণ ভাত মাখতে মাখতে বলে, সেই জন্য খেতে দিয়েছি। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেছে সকলের। খায় না জানার পরেও সেই সবই খেতে দিয়েছে, তাও ইচ্ছে করে। শ্রবণ ঘাড় কাত করে সোহার দিকে তাকিয়ে বলে, খাচ্ছিস না কেন? খা। দাদু ভাই, চিংড়ি মাছ সোহার অ্যালার্জি আছে, চিংড়ি খেলে অসুস্থ হয়ে থাকবে, চিংড়ি খেলে অসুস্থ হয়ে পড়ে। শ্রবণ দাঁতে দাঁত পিষে বলে। তোকে খেতে বলেছি আমি। সোহা খাওয়া শুরু করে। শামীম রেজা চৌধুরী রেগে গিয়ে বলেন, খাবে না সোহা, সামনে থেকে প্লেট সরা। আর তুমি নিজেকে কি ভেবেছো? তুমি যা বলবে সেটা সবাই শুনবে? সোহা খাবে না ওই খাবার। তোমার গিলতে ইচ্ছে করলে তুমি গিলো। শ্রবণ বাবার চেয়েও বেশি রেগে তার দিকে তাকায়, রাগে ফেটে পড়ে হিসিয়ে বলে, মুখ বন্ধ করে রাখ, তোকে কিছু বলেছি আমি। শামীম রেজা চৌধুরী আরো কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু তার আগে তনিমা চৌধুরী ওনার এক হাত চেপে ধরেন শক্ত করে। দুদিকে মাথা নাড়িয়ে কিছু বলতে নিষেধ করেন। বাড়ির সবাই জানে এই ছেলে এক নম্বরের বেয়াদব, মুখে লাগাম নেই। এর আগে দুবার তর্কাতর্কির সময় রাগে হুঁশজ্ঞান হারিয়ে তেড়ে এসেছিল শামীম রেজা চৌধুরীকে মারার জন্য। বাবা হয় সেই দিকে ওর ভ্রুক্ষেপ নেই, এখনও বেশি রাগারাগি হলে আবারও তেড়ে আসবে মারার জন্যে। এই ছেলে ওনাকে সম্মান তো কখনোই দেয় না, উল্টো বারবার সম্মান নিয়ে টানাটানি করে ছোট বড় সকলের সামনে। সিয়াম গর্জন করতে নেবে তার আগেই ওর মা ওকে থামিয়ে দিলেন। ছেলের হাবভাব দেখেই বুঝতে পেরেছেন ছেলে কি করতে যাচ্ছে। শান্ত স্বরে বলেন, খাক, সমস্যা নেই, খাওয়ার পর মেডিসিন খেলেই হবে। সিয়াম কটমট করে তাকিয়ে থাকে শ্রবণের দিকে। শ্রবণ একবার ওদের দিকে তাকিয়ে খাওয়া শুরু করে। সোহা অর্ধেক খাবার খেয়ে হাত ধোয়ার জন্য উঠে দাঁড়ায়। শ্রবণ খেতে খেতে বলে, পুরো খাওয়া শেষ কর। সোহা মায়ের মুখের দিকে তাকায়। ওর মা অসহায় চোখে ওর দিকে তাকিয়ে আছে। ভাইয়ের দিকে তাকিয়ে দেখে ওর ভাই রাগে ফোঁসফোঁস করছে, স্পর্শ খাওয়া বন্ধ করে বসে আছে। ডাইনিং রুমের পরিবেশ আজ অন্যরকম। সোহা বসে পড়ে, আবার জোর করে প্লেটে সব খাবার খায়। যতক্ষণে শ্রবণের খাওয়াও শেষ। অনিমা চৌধুরী দ্রুত রুমের দিকে এগিয়ে যান সোহার মেডিসিন নিয়ে আসার জন্য। শ্রবণ হাত ধুয়ে সোহার হাত ধরে টেনে নিয়ে ডাইনিং রুম থেকে বেরিয়ে আসে। অনিমা চৌধুরী মেডিসিন নিয়ে রুম থেকে বের হওয়ার আগে শ্রবণ সোহাকে নিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় চাবি দিয়ে। সোহা অসহায় চোখে তাকিয়ে রইল শ্রবণের মুখের দিকে। ইতিমধ্যে সোহার অ্যালার্জি শুরু হয়ে গেছে, চোখ মুখ ফুলে উঠেছে, ঠোঁট ফুলে গেছে। মেডিসিন না খেতে পারলে ওর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। সোহা ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে, ভাই একটা মেডিসিন। শ্রবণ থামিয়ে দিয়ে বলে, জাগে ঘুমা। একটা। ঘুমাতে বলছি আমি। সোহা বিছানায় উঠে শুয়ে পড়ে কিনার ঘেঁষে। অ্যালার্জি বেশি হয়ে গেলে শ্বাস নিতে কষ্ট হয়, পায়ে পুরো শরীর ফুলে র্যাশ উঠে যায়, চোখে মুখে খুবই বাজে অবস্থা হয়। শ্রবণ গিটার হাতে নিয়ে বিছানায় বসে টুংটাং শব্দ তুলে গান গাইতে শুরু করে। এতটুকু গেয়ে থেমে যায়, কিছুক্ষণ চুপচাপ বসে থেকে আবারও টুংটাং শব্দ তুলতে থাকে। একবার সোহার দিকে তাকিয়ে আবারও গলা ছেড়ে গান গাইতে শুরু করে। শ্রবণের ফোন বেজে ওঠে। গান থামিয়ে গিটার পাশে রেখে ফোন হাতে নেয়। হাসানের কল। ফোন রিসিভ করে মুখের সামনে ধরে দেখে ফোনের অপর পাশে হাসানের সাথে ওর বাকি বন্ধুরাও আছে। ফোনের অপর পাশ থেকে শ্রাবণের এক বন্ধু বলে, কিরে নতুন জামাই, কি করস? শ্রবণ স্বাভাবিক স্বরে বলে, বাসর করি।
ওর এমন কথায় আশেপাশে সকলের চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। শ্রবণ বলছে এই কথা, শ্রবণ চৌধুরী বলছে স্ট্রেঞ্জ। শ্রবণ চৌধুরী তো এমন কথা বলার মতো মানুষ না, আর না মস্করা করার মতো মানুষ। বিয়ে করলে দাওয়াত তো দিলি না। আমার বিয়ে আমি নিজেই তো জানতাম না। ওদের বলেছিস কিভাবে? কল করেছিস কেন সেটা বল। বাইরে আসবি না? না, বউ পেয়ে আমাদের ভুলে গেলেই। আমি তো নিজেকেই ভুলে যাই। তোরা চুপ করবি? শ্রবণ, তুই ঠিক আছিস? আমার আবার কি হবে? তোর গলার স্বর যেন কেমন শোনাচ্ছে। জ্বরটার হয়েছে নাকি? কিছু হয়নি। আগামীকাল ভার্সিটিতে আসবি না? ইচ্ছে হলে আসবো। বাইরে আয়। না। কিছু হয়েছে? কার? বাড়িতে। না। সোহা ঘাড় ঘুরিয়ে শ্রবণের দিকে তাকিয়ে বলে। ভাইয়া, শ্রবণ ঘাড় ঘুরিয়ে তাকায়। সোহার চোখ মুখ দেখে যেন আকাশ থেকে পড়ে। পুনরায় ফোনের স্ক্রিনে তাকাতে ওপাশ থেকে একজন বলে, কিরে শ্রবণ, তোর বউ তোকে এখনো ভাইয়া বলে ডাকে? পরে কল ব্যাক করছি। বলেই লাইন বিচ্ছিন্ন করে দেয়। ফোন রেখে সোহার দিকে ঘুরে বসে বলে, কিরে, তোর চেহারার নকশা দেখে বদলে গেছে। সোহা কান্না করতে করতে বলে, একটা মেডিসিন এনে দাও, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমাকে কি তোর চাকর বাকর মনে হয় যে তোর জন্য মেডিসিন নিয়ে আসবো? শ্রবণের রাগী স্বর শুনে কিছুক্ষণ চুপ হয়ে থেকে বলে, দরজাটা খুলে দাও, আমি আমার রুম থেকে নিয়ে আসি। কিছু করতে পারবো না তোর জন্য। সোহা শোয়া থেকে উঠে বিছানা থেকে নেমে আসে, দ্রুত পায়ে আগায় ওয়াশরুমের দিকে। শ্রবণ ওয়াশরুমের দিকে তাকিয়ে পিঠের নিচে বালিশ রেখে ঠাস দিয়ে বসে। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরে সোহা ওয়াশরুম থেকে বের হয় না। ভেতর থেকে পানি পড়ার শব্দ আসছে। শ্রবণ বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। ওয়াশরুমের দরজা হাত দিয়ে ঠেলা দিতেই খুলে যায়। ভেতরে তাকিয়ে দেখে ও সোহা উল্টো ফিরে শাওয়ারের নিচে বসে আছে। এই ডাইনির বাচ্চা, এখানে বসে আছিস কেন? সোহা কিছু বলে না। শরীর চুলকাচ্ছে রুমে আসার পর থেকে। কান্নার কারণে শরীর কেঁপে কেঁপে উঠছে। শ্রবণ ভেতরে প্রবেশ করে শাওয়ার অফ করে দেয়। সোহা মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকায়। সোহার ঠোঁট জোড়া অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে। চোখ দুটো ডলতে ডলতে পুরোপুরি লাল বানিয়ে ফেলেছে। ঘষতে ঘষতে গালের অবস্থাও বাজে। গলায় ঘাড়ে লাল চাকা তৈরি হয়েছে। অতিরিক্ত চুলকানোর ফলে চামড়া ছুলে গেছে। শ্বাস নিচ্ছে অস্বাভাবিকভাবে। এত বাজে অবস্থা হবে ভাবেনি শ্রবণ। ওর এখান থেকে চেঞ্জ করে মেডিসিন নিয়ে আয়। সোহা বসা থেকে উঠে দাঁড়ায়। শ্রবণ আগে আগে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিয়ে করিডোরে দাঁড়ায়। সোহা রুম থেকে বেরিয়ে নিজের রুমে প্রবেশ করে। ওর পেছনে পেছনে শ্রবণ নিজেও প্রবেশ করে। সোহা মেডিসিন বক্স থেকে মেডিসিন বের করে। শ্রবণ ওর হাত থেকে নিয়ে দুটো বের করে ওর হাতে দেয়। বাকিগুলো নিজের পকেটে ভরে নেয়। সোহা দুটোই খেয়ে নেয়। কাবার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। সোহা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে শ্রবণ এর পাশে ওর মা দাঁড়িয়ে আছে। মেয়ের অবস্থা দেখে আটকে ওঠেন অনিমা চৌধুরী। সোহা মায়ের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে উঠে। আবার চেহারায় এমন অবস্থা হয়েছে যে আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখে ভয় পেয়ে যাচ্ছে। চোখ মুখ ঠোঁট ফুলে অদ্ভুত দেখাচ্ছে। অনিমা চৌধুরী দ্রুত মেডিসিন বক্স থেকে মেডিসিন খুঁজতে শুরু করেন। তখন তো এখানে রেখেছিলেন, এখন কোথায় গেল? শ্রবণ সোহার হাত ধরে টেনে নিয়ে রুম থেকে বের হয়। অনিমা চৌধুরী দ্রুত এসে মেয়ের হাত টেনে ধরেন। মেয়েকে জড়িয়ে ধরতে গেলে শ্রবণ ওনার হাত সরিয়ে দিয়ে সোহাকে সরিয়ে নেয়। কটমট করে তাকিয়ে বলে, চোখে ঠাডা পড়েছে? অসুস্থ চোখে দেখেন না? ওকে ছাড়ো তুমি। মেডিসিন না খেলে ভালো মন্দ কিছু হয়ে যাবে। মেডিসিন পাবে না? তোমার রাগ তো আমার উপর। তাহলে আমার মেয়েকে কেন শাস্তি দিচ্ছ? এই যে কষ্ট পাচ্ছে আপনার মেয়ে, কিন্তু কাঁদবেন আপনি, এই জন্যই। আম্মু, আমি। শ্রবণ থামিয়ে দিয়ে বলে, মারবো কানসাকা বড় বড় একটা। রুমে চল। টেনে নিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। অনিমা চৌধুরী বাইরে দাঁড়িয়ে ঝরঝর করে চোখের পানি ফেলতে থাকেন। ওনার মেয়েটা তো কোনো দোষ করেনি, তাহলে নিরাপরাধ মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছে? এভাবে সারা রাত এভাবে থাকলে কিছু একটা হয়ে যাবে সোহার। একটা মেডিসিন খাওয়াতে পারলে নিশ্চিন্ত হতে পারতেন। মেডিসিন খাওয়ার পরেই অনেকটা আরাম পেয়েছে সোহা। অ্যালার্জি অনেক কমেছে, এখন আর আগের মতো চুলকাচ্ছে না। আগে চুলকানোর ফলে এখন জ্বলছে শরীরে জায়গায় জায়গায়। যা ঘুমা। আম্মুকে মিথ্যে কেন বললে? আম্মু চিন্তা করবে তো। ভালোভাবে বলছি, ভালো লাগছে না। তোর মা সারা রাত জেগে চিন্তা করতে করতে মরে যাক। এখন গিয়ে ঘুমা। আর একটা কথা বললে পেটে যা ঢুকেছে সবটা বের করে দেব। সোহা বিছানায় উঠে শুয়ে পড়ে। মায়ের জন্য চিন্তা হচ্ছে। ওর মা তখন ওর অবস্থা দেখে কাঁদতো। সারা রাত যদি কান্না করে অসুস্থ হয়ে পড়বে তো। এই শ্রবণ চৌধুরীর পেটে আর মাথায় শুধু শয়তানি। শ্রবণ ফ্রেশ হয়ে এসে লাইট অফ করে শুয়ে পড়ে বিছানায়। অন্ধকার রুম, বুকের উপর বালিশ চেপে ধরে আছে প্রতিদিনের ন্যায়। চোখ দুটো খোলা, তাকিয়ে আছে উপরের দিকে। অন্ধকার রুমে উপরের দিকে তাকিয়ে তাকিয়ে রোজ কি দেখে সেটা শুধুমাত্র ও আর আল্লাহ তাআলাই ভালো জানেন।
গভীর রাত, নিস্তব্ধ চারিপাশ, এসির মৃদু শব্দ ব্যতীত কোনো শব্দ নেই রুমে। দুজনাই গভীর ঘুমে বিভোর, দুজনার মাঝখানে কোলবালিশটা দেওয়াল হয়ে আছে। নিস্তব্ধ রুমের ভেতর হঠাৎই চিৎকার করে শোয়া থেকে উঠে বসে শ্রবণ। ওর হঠাৎ চিৎকারে সোহার ঘুম ভেঙে গেছে। ভয় পেয়ে বেচারি নিজেও শোয়া থেকে উঠে বসে পড়েছে। ভয়ে কেঁদেই ফেলেছে। এভাবে চিৎকার করছে কে? শ্রবণ। কিন্তু ও এভাবে চিৎকার করছে কেন? কাঁচা ঘুম ভেঙে যাওয়া, তার উপর আবার ভয় পেয়েছে, কোনো কিছুই ভালোভাবে বুঝতে সক্ষম হচ্ছে না। কাঁদতে কাঁদতে ডাকে, ভাইয়া, তুমি তুমি আছো এখানে? হ্যাঁ আসি। ন্যাকা কান্না বন্ধ কর। এভাবে চিৎকার করলো কে? রাক্ষস এসেছে তোকে গিলে খাওয়ার জন্য। মুখ বন্ধ রাখ, নয়তো আমি বন্ধ করে দেব। সোহা চুপ করে থাকে। শ্রবণ বিছানা থেকে নেমে লাইট অন করে তারপর দ্রুত পায়ে ওয়াশরুমে প্রবেশ করে। ঘামে পুরো শরীর জবজবে হয়ে গেছে, হাত পা শরীরও কাঁপছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায়। চোখ দুটোতে রক্ত উঠে গেছে। ঘুমের মধ্যে ওর কি হয় নিজেও বুঝতে পারে না। প্রায় রাতে এভাবে চিৎকার করে ঘুম থেকে উঠে বসে, তারপর দেখে পুরো শরীর ঘেমে একাকার, হাত পা শরীর কাঁপছে, চোখে রক্ত উঠে গেছে। কোনো কিছু হয়তো স্বপ্নে দেখে, কিন্তু ওর মনে থাকে না। হাত মুখ ধুয়ে নিজেকে শান্ত করে ফ্রেশ হয়ে রুমে ফিরে আসে। বিছানার দিকে তাকিয়ে দেখে সোহা এখনো আগের মতোই বসে আছে। ভয় পাওয়ার কারণে চোখ মুখ শুকিয়ে গেছে। লাইট অফ করে শুয়ে বলে, গোমা। সোহা ভয়ে ভয়ে বলে, কি হয়েছিল তোমার? এইভাবে চিৎকার করলে কেন? ঘুমের মধ্যে চিৎকার করে উঠেছিস, এটা কাউকে বললে নিজের চিৎকার করার অবস্থা থাকবি না। ভয়ে শুয়ে পড়ে। শ্রবণ ডান কাত হয়ে শুয়ে থেকে মনে করার চেষ্টা করে কি স্বপ্ন দেখেছে। ভয় পেয়ে চিৎকার করে নাকি রাগের কারণে চিৎকার করে, কি জন্যে এমন করে? সোহা অন্ধকারের মাঝে শ্রবণের দিকে তাকিয়ে আছে। সকালে সোহার ঘুম আগে ভাঙে। রুমের ভেতরে এখনো ঘুটঘুটে অন্ধকার। জানালার পর্দার ফাঁক দিয়ে একটু একটু আলো দেখা যাচ্ছে। শোয়া থেকে উঠেই বা কি করবে, তাই শুয়ে রইল চুপচাপ। হঠাৎ রুমের দরজা খোলার আওয়াজ হয়। দরজার দিকে তাকিয়ে বুঝতে পারে না কে ভেতরে প্রবেশ করছে। দরজা তো ভেতর থেকে বন্ধ করা ছিল, তাহলে বাইরে থেকে কেউ কিভাবে ভেতরে প্রবেশ করছে? সোহা ভাবনার মধ্যে রুমের লাইট অন করে। সোহা শ্রবণের দিকে তাকিয়ে আবারও বিছানার দিকে তাকায়। শ্রবণ কখন উঠে গেছে সোহা বুঝতেই পারেনি। ভেবেছে শ্রবণ এখনো ঘুমিয়ে আছে। শ্রবণের শরীর ঘামে ভিজে আছে, এক্সারসাইজ করতে বেরিয়েছিল বোধহয়। শ্রবণ সোহার দিকে না তাকিয়ে টাওয়েল হাতে ওয়াশরুমে প্রবেশ করেও চলে যেতে সোহা শোয়া থেকে উঠে বসে। কিছুক্ষণ ঝিম ধরে বসে থাকার পর নেমে দাঁড়ায় নিচে। বিছানা গুছিয়ে রেখে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। চেহারা ঘাড় গলার দিকে ভালোভাবে তাকায়। ফোলাভাব কমে গেছে, তবে দাগগুলো স্পষ্ট হয়ে আছে। ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে নিজের জামা তুলে পেটের দিকে তাকায়। চামড়া ছুলে গেছে, প্রায় টান লাগছে। এখন জামা ঠিকঠাক করে বিছানায় বসে পড়ে। ওষুধ খেয়ে ঘুমানোর পর একবারই ঘুম ভেঙেছিল রাতে, তাও শ্রবণের চিৎকারে। বেশ অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে শ্রবণ। সোহা তাকায় না ওর দিকে, শ্রবণও তাকায় না সোহার দিকে। ট্রাউজার আর টি শার্ট পরে টাওয়েল ছুঁড়ে মারে সোহার মুখের উপর। সোহা টাওয়েল ধরে শ্রবণের দিকে তাকায়। শ্রবণ আঙ্গুল তুলে ওয়াশরুমের দিকে দেখিয়ে বলে, যা, একেবারে শাওয়ার নিয়ে বের হবি। সোহা শুকনো ঢোক গিলে বলে, রাতে তো শোয়ার আগে গোসল করেছিলাম, আবার দুপুরে করব? আমার মুখের উপর কথা বলতে নিষেধ করেছি না? যা বলছি তা কর। আমার কাপড় চোপড় আমার রুমে আছে। তুই থাকিস এক রুমে, আর তোর কাপড় চোপড় থাকে অন্য রুমে কেন? দাঁতে দাঁত পিষে কথাগুলো বলে চুলে ব্রাশ করতে শুরু করে। আয়নার দিকে তাকিয়ে থেকেই বলে, কি বলেছি কানে যায়নি? কাপড় চোপড়? তুই ভেতরে যা, আমি ম্যাটকে ডেকে বলছি, সে এসে দিয়ে যাবে। সোহা ধীর পায়ে এগিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। শুধু শুধু ওর উপর মেজাজ দেখায়। কাপড় চোপড় আনার সুযোগ দিয়েছে, কোথায় যে আনবে। শ্রবণ রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে একজন মেয়ে ছিল, তার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, শোয়ার কাপড় থেকে আর কাপড় চোপড় নিয়ে আমার রুমে রেখে আসুন। আসার সময় সোহাকে বলে আসবেন, ওয়াশরুমে রয়েছে। মেয়ের নিজের কাজ রেখে শ্রবণের কথায় মাথা নেড়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। শ্রবণ সোফায় বসতে বসতে গলা ছেড়ে একবার বলে, কফি। ড্রয়িং রুমে এখন বাড়ির আর কেউ নেই। কেউ এখনো রুম থেকে বের হয়নি নাকি? পায়ের উপর পা তুলে সোফায় গা এলিয়ে বসে থাকে। কিছুক্ষণ পর একজন মেড কফি নিয়ে আসে শ্রবণের জন্য। শ্রবণ কফির মগ হাতে নিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। দাদার রুমের দিকে এগিয়েও আবার থেমে যায়। ঘুরে সিঁড়ির দিকে পা বাড়ায়। করিডোরে আসতেই মেড ওর রুম থেকে বেরিয়ে আসে নিজের কাজ শেষ করে। শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সোহা। রুমে কেউ নেই, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ। ব্যালকনির দিকে তাকিয়ে বুঝতে পারে শ্রবণ ব্যালকনিতে আছে। ওর হাতের বালতিতে ওদের দুজনের ভেজা ড্রেস। সোহার ভাবনার মাঝে রুমে ফিরে আসে শ্রবণ। বুঝতে পারে শ্রবণ এতক্ষণ সিগারেট খাচ্ছিল। ও রুমে ফিরে আসার সাথে সাথে সিগারেটের গন্ধ পাচ্ছে। এভাবে মূর্তির মতো দাঁড়িয়েছিস কেন? এগুলো? চোখ দিয়ে ইশারা করে বলে, রেখে দে ওখানে। সোহা রেখে দেয়।
চুলের টাওয়েল খুলে ফ্যান অন করে। শ্রবণ বিরক্তিতে কপাল ভ্রু কুঁচকে রাগী স্বরে বলে, বালটা অন করা লাগবে কেন? এসি দিয়ে হচ্ছে না? শ্রবণের মুখ আর মুখের ভাষা শুনে ফ্যান অফ করে দেয় সোহা। ফ্যান অন করেছিল চুল শুকানোর জন্য। শ্রবণ রাগী চোখে সোহার দিকে তাকিয়ে থেকে ফোন হাতে তুলে নেয়। প্রকৃতির বাতাস ওর যতটা প্রিয়, ফ্যানের বাতাস ততটাই অপ্রিয়। সোহা টাওয়েল দিয়ে ভালোভাবে চুলগুলো মুছে নেয়, যেন এক ফোঁটা পানিও না থাকে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ব্রাশ করতে শুরু করে, যেন কিছুটা হলেও শুকিয়ে যায়। শ্রবণ সোহার দিকে তাকিয়ে আছে, ধৈর্যহারা হয়ে কর্কশ স্বরে বলে, ওই দুইটা বাল সারাদিন ধরে ব্রাশ করতে হবে? সোহা চুলগুলো খোপা করে নেয়। শ্রবণ এগিয়ে এসে শক্ত হাতে খোপা চুল খুলে দেয়। চুলে ব্যথা পায় সোহা। নিষেধ করেছি চুল বাঁধতে। সোহা নিচের দিকে দৃষ্টি রেখে মিনমিন করে বলে, আমি এভাবে যাব না। কি বললি? তুমি কেন এমন করছো? তোর সাহস দেখতে দিন দিন বাড়ছে। সোহা শ্রবণের কাছ থেকে পিছিয়ে যায়। বলা তো যায় না যদি চর বসিয়ে দেয়। শ্রবণ কিছু সময় আগুন চোখে তাকিয়ে থাকে সোহার মুখের দিকে, তারপর নতুন প্ল্যান সাজিয়ে একাই রুম থেকে বেরিয়ে যায় দরজা লাগিয়ে। শ্রবণ বেরিয়ে যেতে সোহা ফোঁস করে শ্বাস ছাড়ে। শ্রবণের সামনে আসলে সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়। জানে না কেন এত ভয় লাগে শ্রবণকে। শ্রবণ নিচে এসে বাড়ির সবাইকে সোফায় দেখতে পায়। কারো মুখে কোনো কথা নেই। শ্রবণ সোফায় বসতে বসতে বলে, মিসেস চৌধুরী, চোখ মুখ এমন কেন? সারা রাত ঘুমোয় না নাকি? অনিমা চৌধুরী শ্রবণের মুখের দিকে তাকান। শ্রবণ ওনার মুখের দিকে তাকাচ্ছে না, কারো মুখের দিকেই তাকাচ্ছে না। অনিমা চৌধুরী বলেন, সুহা কোথায়? রুমে। তুমি ওর সাথে কেন এমন করছো? কি ক্ষতি করেছে ও তোমার? শ্রবণ শান্ত চোখে তাকায় ওনার মুখের দিকে। পুনরায় ফোনের স্ক্রিনে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, কি করছে সেটা আপনাকে বলার প্রয়োজন মনে করছি না আমি। অনিমা চৌধুরী আরো কিছু বলতে চাইছিলেন, তবে তনিমা চৌধুরী ওনাকে থামিয়ে দেন। ছোট বোনের মুখের দিকে তাকিয়ে দুদিকে মাথা নেড়িয়ে নিষেধ করেন কিছু বলতে। কিছু বললে এই ছেলের রাগ আরো বাড়বে। শ্রবণ ফোনের স্ক্রিনে দৃষ্টি রেখেই বলে, ব্রেকফাস্ট রেডি? জি স্যার। শ্রবণ বসা থেকে উঠে দাদার দিকে তাকিয়ে বলে, চলো দাদা ভাই, ব্রেকফাস্ট করি। কথাগুলো বলে শ্রবণ দেরি করে না, দ্রুত পায়ে এগিয়ে যায় ডাইনিং রুমের দিকে। সামাদ চৌধুরী সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছেন ডাইনিং রুমে যাওয়ার জন্য। শামীম রেজা চৌধুরী বাবার মুখের দিকে তাকিয়ে বলেন, বয়ে গিয়ে ঝামেলা কাঁধে করে নিয়ে এসেছো বাড়িতে? সামাদ চৌধুরী ছেলের মুখের দিকে তাকিয়ে বলেন, তুমি আমাকে রিকোয়েস্ট করেছিলে ওকে নিয়ে আসার জন্য। ও বাড়িতে না আসলে এত কিছু হতোই না। তখন বলেছিলে কেন? শ্রবণ তো আসতে চাইনি, ওকে জোর করে নিয়ে এসেছিলাম শুধুমাত্র তোমার কথায়। শামীম রেজা চৌধুরী কিছু বলেন না। বড় ছেলেকে বাড়িতে এনে বিপদ নিয়ে এসেছেন। এই ছেলে যে এমন কিছু করবে বা ঘটাবে কারো কল্পনাই ছিল না। বাড়িতে আসার পর থেকে বিয়ের দিন সকাল পর্যন্ত শান্ত আর নিশ্চুপ হয়ে থেকে একেবারে বোম ব্লাস্ট করেছে দুপুরে। ছেলে মেয়ে বাবাকে ভয় পায় আর উনি বাপ হয়ে ছেলেকে ভয় পান। কি আজীব এক চিজ জন্ম দিয়েছেন, শুধু এটাই ভাবেন। ছেলেকে ধমক দেবেন তো দূরের কথা, উল্টো ছেলের ভয়ে উনি নিজেই চুপসে থাকেন। একটু কিছু হলে ছেলে যখন তখন গর্জন করে ওঠে। ওনার মাঝে মধ্যে মনে হয় শ্রবণের মানুষ হয়ে জন্ম না নিয়ে বাঘ বা সিংহ হয়ে জন্মানো উচিত ছিল। লোকালয়ে বসবাস না করে জঙ্গলে বসবাস করত আর যখন তখন তর্জন গর্জন করত। আজকে ডিএনএ টেস্টে রিপোর্ট আনার জন্য শ্রবণার স্পর্শ যায়। রিপোর্ট হাতে পেয়েছেন ডক্টর কল করেছিলেন শ্রবণকে। শ্রবণ তৈরি হয়ে সোহার দিকে ঘুরে দাঁড়ায়, দাঁতে দাঁত পিষে বলে, ফিরে এসে যদি তোকে সামনে না পাই, আমাকে খুঁজে বের করতে হয়, তবে যেখানে পাবো সেখানে কোরবানি করে দেব। কোথাও যাব না। মনে থাকে যেন। মনে থাকবে। শ্রবণ ফোন, ওয়ালেট আর গাড়ির চাবি নিয়ে রুম থেকে বের হয়। দরজা খোলাই রেখে গেল। ফিরে এসে রুমে না পেলে খবর করে ছাড়বে। করিডোরে দাঁড়িয়ে স্পর্শের রুমের দিকে তাকিয়ে থেকে ওকে ডেকে নাম ধরে। স্পর্শ তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে আসে। বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, হয়ে গেছে চলো। শ্রবণ উল্টো ফিরে হাঁটা ধরে, পেছন পেছন আগায় স্পর্শ। গত দিনগুলোতে স্পর্শ বাড়ির কাউকে আর কোনো প্রশ্ন করেনি। ডিএনএ টেস্টের রিপোর্টের জন্য অপেক্ষা করেছে। এই কয়েকদিন বাড়ির সকলের অদ্ভুত সব আচরণ খেয়াল করেছে। ওর ভীষণ টেনশন হচ্ছে রিপোর্টে কি আসবে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, সত্যি কি বাড়ির ছেলে নাকি না। নিচে নেমে আসতে বাড়ির বাকি সকলের সাথে দেখা হয়। শ্রবণের বাবার দিকে তাকিয়ে ভিলেনি একটা হাসি দিয়ে বাইরের দিকে আগায়। হাসি দেখে শামীম রেজা চৌধুরীর গলা শুকিয়ে গেছে। টেনশনে দরদর করে ঘামছেন। কোন দুঃখে ছেলেকে বাড়িতে এনেছিলেন, আসতে রাজি হয়নি, না আসতো। বাইরে এসে নিজের গাড়িতে উঠে শ্রবণ। ওর পাশের সিটে বসে স্পর্শ। শ্রবণের মুখের দিকে তাকিয়ে দেখে শ্রবণের চোখে মুখে আজ অদ্ভুত এক হাসি ফুটে আছে। স্পর্শের দিকে একবার তাকে গাড়ি স্টার্ট দেয়। স্পর্শের বুক কাঁপতে শুরু করেছে। টেনশনে ওরও ঘাম ছুটে গেছে। শ্রবণ এসির টেম্পারেচার কমিয়ে দিয়ে বলে, এখন এত ঘামছে কেন? রিপোর্ট হাতে পেলে তো তাহলে অজ্ঞান হয়ে যাবে।
হসপিটালে এসে পৌঁছায় দুই ভাই। স্পর্শের চেহারা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। একটু পরপর শুধু বড় ভাইয়ের মুখের দিকে তাকাচ্ছে। শ্রবণকে স্বাভাবিক দেখাচ্ছে। গাড়ি পার্কিং করে দুজন ভেতরের দিকে আগায়। স্পর্শের হার্টবিট বেড়ে যাচ্ছে আগের তুলনায়। যত আগাচ্ছে তত অস্থিরতা বাড়ছে, ভয় করছে। দেখতে দেখতে দুজন ডক্টরের কেবিনে প্রবেশ করে। দুজন বসে দুই চেয়ারে। শ্রবণ ডক্টরের দিকে তাকিয়ে বলে। ডক্টর নিজের চশমা ঠিক করে রিপোর্ট হাতে তুলে নেন। উনি ওদের দুজনার অপেক্ষাতেই ছিলেন এতক্ষণ। রিপোর্টের উপর আরও একবার নজর বুলিয়ে আবারও দুজনার দিকে তাকিয়ে বলেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।